সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আম্মু রুমে এসে বলল, নিয়ান, তুই কলেজের শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস কেন আম্মু? আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। আমরা সবাই মানে? আমি তো যেতে পারবো না, আমার এক্সাম এখনো শেষ হয় নাই। কালকে আমার লাস্ট এক্সাম। তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকেই শেষ হবে। আম্মু কিছুক্ষণ কি যে একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাই। আচ্ছা। আমি আবার বললাম, আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো? আগামী শুক্রবারে দিয়ার বিয়ে। কি বলো কি আম্মু, এত পিচ্ছে একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে? পিচ্ছে কোথায়? দিয়া তো এবার এসএসসি পাশ করেছে। এসএসসি পাশ করেছে বলে বিয়ের বয়স হয়েছে? হায়রে গ্রামের মানুষ, তাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই শুধু ঠিক সময় পৌঁছে যাস। যা এখন কলেজে যা। আমার পরিচয়টা দিয়ে দিস, আমি নিয়ান, অনার্স লাস্ট ইয়ার এক্সাম দিচ্ছি। দিয়া হলো আমার চাচাতো বোন, পিচ্ছি একটা মেয়ে। জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম। সকাল 6:30 ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়ায় থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছে। অনেক খুশি খুশি লাগছে, আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছে। গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না। সকাল 7টা, ট্রেন চলছে তার দুরন্ত গতিতে, আমরা কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান। দুপুর 12:30 এসে স্টেশনে পৌঁছালাম। যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই। রিক্সা দিয়ে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলতে আপন গতিতে, চারদিকে শুনশান বাতাস, পাখির কিচিরমিচির, সবুজে ঘেরা মাঠ। অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সা চালকেরাও চাচার নাম বলতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতরে ঢোকা মাত্রই শিহাব, দিয়ার ছোট ভাই, আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতর যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো, শিহাব, নিয়ান ভাইয়া এসে গেছে। আম্মু, আব্বু, আপু, সবাই এসে দেখো, নিয়ান ভাইয়া চলে এসেছে। শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ির সব আত্মীয় স্বজনও বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়েক্ট করছে কেন, আর সবাই আমাকে এরকমভাবে দেখছেই কেন। দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একেবারে তাকাচ্ছে, আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। হঠাৎ চাচা বললেন, চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে চলো। জামাই বাবাজি মানে? চাচা, জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছনে তাকালাম। না, আমার পেছনে তো কেউ নাই। তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিহ্নিত দেখে আম্মু বলল, এই নিয়ান, কি ভাবছিস? তোকে কিছু ভাবতে হবে না, চল ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আমি বললাম, আম্মু এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে না তো কি বলবে? মানে? আমি অনেক অবাক হয়ে, তুই দিয়ার হবু বর, আগামীকাল তোদের বিয়ে।
আম্মু, ওহ, আমার প্রায় কান্নায় চলে এসেছে। কি, আমার পক্ষে এই পিচ্ছিটাকে বিয়ে করা সম্ভব না? হঠাৎ আম্মু রুমে ঢুকে বলল, কি বললি তুই? কিছুটা ধমক দিয়ে কথাটা বললেন। হ্যাঁ আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্স শেষ হয় নাই। আব্বু, শেষ হয় নাই তো কি হয়েছে? বিয়ের পর অনার্স মাস্টার্স সবই করবি। আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেরিয়ে গেলেন। পরের দিন একরকম জোর করেই আমার আর বিয়ে হয়ে গেল। রাতে আমি চাচাদের ছাদে এক কোণে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবতেই, সত্যিই কি আমার বিয়ে হয়ে গেল? তাও কি না একটা পিচ্চি মাইয়ের সাথে? আমি কি এই পিচ্চিটাকে বউ হিসাবে মেনে নিতে পারবো? না, কোনো দিনও আমি পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখলাম রাত 12:35 বেজে গেছে। পেছন থেকে হঠাৎ আদিবা, আমার ছোট বোন, ডাক দিল, ভাইয়া তুমি এখানে? আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে। কেন খুঁজছে? সে কি তুমি জানো না তোমাকে কেন খুঁজছে? আজ না তোমার বাসর রাত, আর ভাবি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম। আম্মু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসলো আমার দিকে। এসেই আমার গালে ঠাস ঠাস করে একটা চড় মারলেন। তারপর বললেন, মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? যা তাড়াতাড়ি ঘরে যা। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে বাবার উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণেই বাবা আজ আমাকে মারলো। আমি রাগে ফুঁসতে ফুঁসতেই রুমে ঢুকলাম। দরজার খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকুনি থেকে বেরিয়ে আসলো। এসেই মাথার ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়ল। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে ছালাম করতে লাগলো। পিচ্ছিটা আমার পায়ে ধরে সালাম করেই যাচ্ছে, ওঠার কোনো নামগন্ধ নাই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্ছি, পা ধরে বসে আছিস কেন? ওঠ বলছি। তুই ওঠাবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলেই স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়। কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। কথাটা বলতে বলতে মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। ইস, শখ কত আমার বয়েই গেছে তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে। বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে বিছানাতে পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এই পিচ্চি, আমাকে আর রাগাস না বলছি। তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে। বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুম ভাঙল, আর ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভার্সিটিতে যাইবা? আম্মু, আমাকে ঘুমাতে দাও। এই যে, ওঠ না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ, আম্মু, তোমাকে বললাম না ভার্সিটিতে যা। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকমভাবে ডাকে না। আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচ্চিটাকে দেখে আমার মনে পড়ল আমি এখন চাচাদের বাসাতে। এই পিচ্চি, হাসবি না বলছি। তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে।
এ মা, কোথায় জ্বলছে দেখি, ওষুধ লাগিয়ে দেব নাকি? আবার হাসতে লাগলো। পিচ্চিটার সাহস দেখছি বেড়েই গেছে। আমার সাথে ঠাট্টা করছে। ঠাট্টা করতে যাব কেন? তুমি তো বললা আমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ঔষধ লাগাতে হবে না, গোছল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা তাওয়াল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি তাওয়াল হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা, তো গোসল করবেন না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বর। তাতে আমি বউ হিসাবে মানি না, আর কোনোদিনও মানবো না। তুই আমাকে বউ হিসাবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসাবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকালেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়েও বাবাকে দেখে আর বললাম না, যদি কালকের মতো আবার মারে। আম্মু এখন চলো, গেলেই তো হয়। এখন তো এত তাড়াহুড়া করে কিভাবে যাব? তুই নাস্তা করছিস? যা কিছু খেয়ে নে। দিয়া মা, নিয়ানকে কিছু খেতে দাও তো। আচ্ছা চাচি আম্মা। সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মায় ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মু বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে। তারপর পিচ্চিটা আমাকে বলল, টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, আম্মু বলছেন এটা পরতে। আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যেই পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এত ভারী পাঞ্জাবি আমি পরতে পারবো না। সব সময় শুধু না না করো কেন? ধমক দিয়ে বলল। আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচ্চি এত তেজ? মনে মনে বল। আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না করলো। চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েটাকে সুখে রেখো বাবা, কোনো দিন কষ্ট দিও না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো। পিচ্চিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল। কি হলো মা, নামছিস না কেন? মাথা ঘুরছে আম্মু। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু ডাক দিল, এই নিয়ান, বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজে হেঁটে যেতে পারবে। ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করছিস। ওকে বরং কোলে করে ঘরে নিয়ে যা। কি, আমি পারবো না? এরকম রিয়েক্ট করছিস কেন? তাকে নিজের বউকে কোলে নিতে বলল, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। আব্বু, ওই পি। আব্বু আমাকে পোর কথাটা বলতে না দিয়েই আবার বললেন, আমি আর কিছুই শুনতে চাই না। অন্তঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচ্চিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচ্চিটাকে নিয়ে রুম দরজাতে রাখলাম। আসতেই অবাক হয়ে গেলাম, রুমের দরজাতেই পিচ্চিটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম।
রুমের দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারা রুম ফুল দিয়ে সাজানো, সাদা গোলাপ, লাল গোলাপ আরও বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলছে। এমনি আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটায় গরম হয়ে গেল। পিচ্চিটা আমার কোলেই ছিল। পিচ্চিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতো অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচ্চিটাকে কোলে নিয়েই রুমে ঢুকলাম। রুমে ঢুকে পিচ্চিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম। দিয়া আচমকাও, মা গো, কোমরটা ভেঙে গেল গো। আমি ভয় পেয়ে গেলাম, এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকেই মেরে ফেলবে। আমি পিচ্চিটার পাশে বসে বললাম, সরি, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। পিচ্চিটা হেসে দিল, তারপর বলল, আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়েক্ট করো। বলে পিচ্চিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এই পিচ্চি, তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? তোমার কোলে ওঠার জন্য মাথা ব্যথার ভান করেছিলাম। তুই তো একটা পিচ্চির শয়তানি। পিচ্চিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচ্চিটা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার। আমার সব ব্যাপারে তোকে এত নাক গলাতে হবে না। তুমি সব সময় এমন করো কেন? আমি এমন করবই। তোর কি? আমারই তো সব। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা রুমে নাই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচ্চিটা আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে। পিচ্চিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়া ভরা চোখ, একদম মায়াবতী। আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচ্চিকে কোনোদিনও বউ হিসাবে মানতে পারবো না। তাহলে কেন আমি পিচ্চিটার মায়ায় জড়াচ্ছি? এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল, রাতের খাবার খাবি, চল। আম্মু, সে কি আম্মু, তোমরা এখনো খাও নাই? না রে, আমরা অনেকবার দিয়াকে বলেছি, চল আমরা খেয়ে নেই। নিয়ান একটু রাত করে খাবার খায়, কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত ও নাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখছিস মেয়েটা এখন থেকে কি রকম ভালোবাসে। লক্ষ্মী একটা মেয়ে, বলেই আম্মু পিচ্চিটাকে বুকে জড়িয়ে নিলেন। পিচ্চিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখলেন। আমি বিড়বিড় করে বললাম, লক্ষ্মী না ছাই, শয়তানের হাড্ডি একটা। কিরে, বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো আমার জন্য না খেয়ে বসে আছে, এটাই বলছিলাম। আচ্ছা চল, এখন সবাই খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচ্চি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এই পিচ্চি, দরজা লক করছিস কেন? দরজা লক করব না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করে ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর আমি একা ঘুমাবো না। এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করে ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচ্চিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখছোস আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসর রাত পেলাম, কিন্তু বাসর রাতে আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দেই। কথাগুলো বলতে বলতে পিচ্চিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচ্চির দিকে এগোতে লাগলাম। পিচ্চি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো।
আর লজ্জায় লাল হতে লাগলো। আমি একটু একটু করে পিচ্চিটার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি পিচ্চিটার পাশে এসে দাঁড়ালাম। পিচ্চিটা এখনও মাথা নিচু করে বসে আছে, জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলছে। আমি হাঁটু মুড়ে পিচ্চিটার পাশে বসে পড়লাম। পিচ্চিটার হাতে আমার হাতে শক্ত করে ধরলাম। পিচ্চিটা এবার লজ্জায় মাথা চোখে আমার চোখের দিকে তাকালো। পিচ্চিটা এবার লজ্জা মাথা চোখে আমার চোখের দিকে তাকালো। আমি বললাম, বোন, তুই আমার ছোট্ট পিচ্চি বোন, তোর সাথে কি আমি এসব করতে পারি বল? দিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর মুখটা মলিন করে বলল, ছি ছি, তুমি এসব কি বলছো? নিজের বউকে কেন বোন বলছো? দেখ দিয়া, তুই এখনো অনেক পিচ্ছি, তোর এখনো বিয়ের বয়স হয় নাই। তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো, আমি কিন্তু ততটাও পিচ্ছি না। বলেই দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমিও উঠলাম। আমি বললাম, তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, তুই পিচ্ছি থাকবি। না, আমি পিচ্ছি না। হ্যাঁ, তুই পিচ্ছি, আমি পিচ্ছি না। এইগুলো বলেই আর ও আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেওয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্ছি করছিস? আমাকে পিচ্ছি বললে পা এখন দিয়েই থেকে আমার শরীরে 1 ইঞ্চি দূরত্বে। চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে। পিচ্চিটার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আনলো। পিচ্চিটার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। পিচ্চিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতেই পারছি না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস। আমি পিচ্চিটাকে কিছু বলতে যাব, তখনই খপ করে নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি মুখে কোনো শব্দ করতে পারছি না, শুধু মুখ দিয়ে শব্দ বের হয়ে আসছে। কিছুক্ষণ পর পিচ্চিটা নিজের ঠোঁট সরিয়ে আমার কপালে নিজের কপাল লাগিয়ে জুড়ে জুড়ে হাঁপাতে লাগলো। আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললাম, এই পিচ্চি শয়তানি, তুই এটা কি করলি? আমি যে পিচ্চি না সেটা প্রমাণ দিলাম। সর। ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে আছি, মোবাইল টিপছিলাম। পিচ্চিটার সামনে যেতে ইচ্ছেই করছে না। অনেক রাগ হচ্ছে পিচ্চিটার উপর। এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে, এটা ভাবতেই সারা শরীর জ্বলছে। আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও পারছি না। বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক শুনলাম, এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বেরিয়ে আসলো না কেন? বাথরুমে ঘুমিয়ে পড়লে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ থেমে পিচ্চিটা আবার ডাকতে লাগলো, এই যে শুনছো, বেরিয়ে আসো না প্লিজ, আমার একা একা ভয় লাগছে। আমি মনে মনে বললাম, তোর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচবো নাকি? পিচ্চি শয়তান্নি একটা। এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জুড়ে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছো না কেন? প্লিজ দরজাটা খুলো। এবার পিচ্চিটা নিজেই প্রশ্ন করলো, ওর কিছু হলো না তো? এই কি হলো, দরজা খুলছো না কেন? কান্না করে দিল। কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটাকে ঠেলছে। এবার আমরা বেরিয়ে আসার দরকার, না হলে পিচ্চিটার কান্না শুনে আব্বু আম্মু চলে আসবে। আমি দরজা খুলেই বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখেই পিচ্চিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকিয়ে কি করছিলে? জান, আমি একটা ভয় পেয়ে গিয়েছিলাম। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আমি পিচ্চিটাকে নিজের থেকে সরিয়ে বললাম, সত্যি তুই একটা পিচ্চি? বলে পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেল। পিচ্চিটা আমার পিছে পিছেই আসলো। আমি সোফাতে বালিশ রেখে ঘুমাতে যাব, তখনই পিচ্চিটা আমাকে বলল, তুমি সোফাতে ঘুমাবা না, আমার সাথে বিছানাতে ঘুমাবা। আমি তোর সাথে ঘুমাতে পারবো না, তোমাকে আমার সাথে ঘুমাতে হবে।
না হলে কিন্তু না ঘুমালে কি করবি? হ্যাঁ, ওর মুখামুখি হয়ে কথাটা বললাম। আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দিব আর বলবো তুমি আমাকে মারছো। কি বললি? আমি তোকে মারছি? তুমি আমাকে মারো নাই সেটা শুধু আমি আর তুমি জানি, আব্বু তো জানেন না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, আমার প্রশ্নের উত্তর না দিয়েই উল্টা আমাকে প্রশ্ন করলি। তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আম্মুকে ডাক দিব? তোর মতো পিচ্চি শয়তানের সাথে আমি ঘুমাতে পারবো না। ওকে, তাহলে আমি আব্বুকে ডাক দেই। আব্বু। আমি ওর মুখ চেপে ধরে বললাম, এই এই কি করছিস? আমি ঘুমাবো তো, তোর সাথে ঘুমাবো। প্লিজ আব্বুকে ডাক দিস না, পিচ্চি শয়তানি একটা। হি হি হি। শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম। ওর বালিশটা টেনে এক পাশে দিলাম, আমার বালিশটা টেনে অন্য পাশে আনলাম, আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম। লাইট নিভিয়ে বালিশে মাথা রাখলাম। হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো। সোজা আমার বুকে মাথা রেখে দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। এই পিচ্চি কি করছিস? তোর বালিশে গিয়ে ঘুমা। না, আমি তোমার বুকেই ঘুমাবো। তোর বালিশে গিয়ে ঘুমা বলছি, ধমকে দিয়ে বললাম। পিচ্চিটা উল্টো আমাকে ধমক দিয়ে বলল, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে নাকি আমি শ্বশুর আব্বাকে ডাক দিমু? আব্বু। আমি আবার পিচ্চিটার মুখ চেপে ধরে বললাম, এই পিচ্চি শয়তান্নি, কথায় কথায় আব্বুকে ডাক দিস না। অন্তঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম।